হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আমার নাম প্রিয়া। আজকে আমি তোমাদেরকে দারুণ এক মজার গল্প শোনাবো। তো চলো, ফাটাফাট করে কানে হেডফোন লাগিয়ে বসে পড়ো। হ্যাঁ, আরেকটা কথা মনে রেখো, হাতের আশেপাশে একটু টিস্যু নিয়ে নিও, তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আমি শহরে একটা হোস্টেলে থেকে লেখাপড়া করি। আর হোস্টেলে থেকে লেখাপড়া করা জানোই তো তোমরা কতটা কষ্টকর, কত নিয়মকানুন। তারপরে যদি একটু খোলামেলা হাওয়া পাই, মনে হয় পৃথিবীর সব কিছু হাতের মুঠায়। এই তো এক্সাম শেষ করলাম, মনের মধ্যে অনেক স্বপ্ন। গ্রামে ঘুরবো, দাদুর বাড়িতে যাব, নানুর বাড়িতে যাব, তারপরে কোথায় কোথায় যাব, এগুলো সব আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। তারপরে ফাইনালি এক্সাম শেষ, চলে এলাম বাড়িতে খুবই আনন্দ নিয়ে, যেন আমি স্বপ্নের দেশে চলে গেছি। এতটা আনন্দিত ছিলাম আমি। বাবা মাকে বললাম, মা আমি তো অনেক কিছু ভেবে রেখেছি। বাবা মা আমাকে বললো, কী ভেবে রেখেছো? আমি তাদেরকে বললাম, আমি প্রথমে যাব নানুর বাড়িতে। আমার নানুর বাড়ি গ্রামে, আর দাদুর বাড়ি হচ্ছে শহরে। তো আমি গ্রামে যাব। আমার বাবা মা আলাদা থাকতেন, দাদুর বাড়িও আলাদা ছিলেন, নানুর বাড়ি ছিল গ্রামে। তো আমি প্রথমে গ্রামেই যেতে চেয়েছি। মা বললো, আচ্ছা ঠিক আছে, যাও। একা যাবে? আমি বললাম, কেন একা যাব? আমি আর হচ্ছে সাইম ভাইয়া যাবে। সাইম হচ্ছে আমার চাচারও ভাই। তো ও আর আমি মোটামুটি বের হয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে কোনো রকম কোনো বাধা নেই। ও হচ্ছে আমাকে সর্বসময় প্রোটেক্ট করতো যে কোনো বিষয়ে। সাইমের সঙ্গে আমার সঙ্গে ছোটোবেলা থেকে একটা অদ্ভুতভাবে মনে করো, ওর সাথে আমার সাথে এতটা মিল ছিল, সেটা আমি তোমাদেরকে কী করে বলবো। হ্যাঁ, তবে খারাপ কিছু ছিল না কখনোই। তো ফাইনালি আমরা নানুর বাড়িতে গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। আমরা নিজেদের গাড়ি নিয়ে বের হয়েছি, আমরা সঙ্গে কোনো ড্রাইভারও নিইনি, কারণ আমরা হচ্ছে মজা করব, ঘুরবো, ঠিক আছে। এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। সারাটা রাস্তা প্রচণ্ড এনজয় করেছি আমরা দুজন। আমরা একটু সকাল সকালই রওনা দিয়েছিলাম, যাতে করে দুপুরের পর বা বিকেলের আগে আগে অথবা বিকেলের মধ্যেই আমরা পৌঁছে যেতে পারি। যাই হোক প্রিয় বন্ধুরা, আমরা পৌঁছতে পৌঁছতে মোটামুটি বিকেল হয়ে গেছিলো। তো বিকেলবেলা দেখলাম, যখন আমরা বাড়িতে ঢুকলাম, গাড়িটা পার্কিং করতে হয়েছিল আমাদেরকে। গাড়ি পার্কিংয়ে রেখে মোটামুটি পায়ে হেঁটেই রওনা করেছি। অল্প কিছুটা রাস্তা হচ্ছে যে হেঁটে যেতে হয়, কারণ বাড়ির ভিতরে গাড়ি রাখার জায়গা ছিলেন না, কারণ ওটা তো গ্রামের বাড়ি ছিল। যাই হোক, তো বন্ধুরা আমরা হচ্ছে বাড়িতে গেলাম। বাড়িতে যেয়ে দেখলাম যে আমার নানা নানু বসে খুব মজা করে দুজন চা খাচ্ছে। আমাকে দেখে তো এতটা খুশি। তারপর আমার ভাই সাইম, ও তো আছে, যাক আমাদেরকে দেখে নানা নানা খুবই খুশি হয়ে গেল। একে ডাকছে, ওকে ডাকছে, কারণ আমার নানা নানি খুব কোটিপতি না হলেও খুব ভালো জমাজমি ছিল। সে গৃহস্থ মানুষ ছিল, আর আমার নানা নানির মধ্যে প্রচণ্ড মিল মহব্বত ছিল। আমরা মানে সবসময় দুষ্টামি করতাম যে নানা আর নানি একে অপরের লাঠি, এভাবে বলতাম। তোমরা তো বুড়াবুড়ি হয়ে গেছো, তোমাদের মধ্যে তাও তো কত মিল মহব্বত। আর এখনকার বেশিরভাগ সংসারের মধ্যে তেমন একটা মিল দেখা যায় না। যাই হোক, আমরা কিন্তু অনেক দুষ্টামি করতাম। নানা নানি কিন্তু অনেক খুশি হয়ে যেতেন এই বিষয়ে। তো জিজ্ঞেস করলো পরীক্ষা কেমন দিলাম, কেমন রেজাল্ট আসতে পারে, সবটা খুলে খালি গল্প করলাম। তারপরে নানা বলতেছে, তোরা কি এভাবে এত দূর পথ একা একা এসে এখনই কি সব কথা শেষ করে নিবি, নাকি একটু ফ্রেশ ট্রেশ হবি? আর তুমিও আছো, ও এসেছে মাত্র, থাক না, আস্তে ধীরে একটু জিজ্ঞাসা করবে। বললো, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। পরে সাইমার আমাকে বলল, প্রিয়া সাইম তোরা যা, একটু ফ্রেশ হয়ে আয়, আমি তোদের আগে একটু খাবারের ব্যবস্থা করছি। আমি বললাম, সে পরে খাবো, খাওয়া দাওয়া নিয়ে অত মাথা ব্যথা নেই, কারণ আমরা রাস্তায় কতবার যে খেয়েছি বলতেও পারবো না। নানু এই কথা শুনে বলতেছে, বাহিরের খাবার আর ঘরের খাবার আজকে নানু নিজের হাতে রান্না করেছি, খাবি চ। তো ফ্রেশ হয়ে, খাবার তো খেতেই হতো, ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে পাতলা একটা হোয়াইট কালারের টি শার্ট পরে নিলাম, আর পরনে ছিল একটা প্যান্ট। সাইম বললো, গ্রামে বেড়াতে এসেছিস, এইসবই পরবি? বললাম, লাইফটাকে নিজের মতো করে এনজয় করতে দে, আমি আমার স্বাধীনতার মতো ড্রেস পরবো, সেটা গ্রাম হোক শহর হোক, যে জায়গা মন চায় সেই জায়গা হোক। আমি আমার জীবনটা আমার, এটাকে আমি আমার মতো করে উপভোগ করব। কে কী করলো, কে কী বললো, তাতে আমার কিছু আসে যায় না, কারণ আমি অশ্লীল তো কিছু করছি না। সর, বাদ দে ওসব,
তুই সবসময় না ফাঁক পেলে এসব জ্ঞান দিতে থাকিস। তারপরে আমরা ফাইনালি খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি সন্ধ্যাই হয়ে গেছিলো, এজন্য আমরা রাতে ডিনার করিনি। যাকে তারপরে আমরা সন্ধ্যার পরে হালকা পাতলা রাতের ডিনারের সময় কিছু খেয়ে নিলাম। তারপরে নানু অনেক জোরাজুরি করলো খাবার জন্য। আমি বললো অসম্ভব, আমি তো এত ভারী খাবার খাই না। তারপরে আমরা ল্যাপটপ নিয়ে বসে পড়লাম, সাইম একটা আমি একটা নিয়ে বসে বসে আমরা মানে কোথায় কোথায় যাব প্ল্যান করছিলাম, আর হচ্ছে যে মুভি দেখায় ব্যস্ত ছিলাম। তো মুভি দেখতেছি অনেক রাত, নানা নানি অনেক রাত পর্যন্ত আমাদের সঙ্গে বসা ছিল। থাকার পরে গল্প গুজব পরে তারা শুতে গেল। যাওয়ার পর আমরা অনেকক্ষণ আরও হচ্ছে যে ল্যাপটপের মধ্যে ডুবেছিলাম আমি আর সাইম। থাকার পরে ল্যাপটপে অনেক দৃশ্য আসছিল ভেসে ভেসে, সেগুলোও দেখছিলাম। ও আমাকে শয়তানি করে দেখাচ্ছে, আমি ওকে দেখাচ্ছি। হ্যাঁ, যেমন খুবই খুবই মজার মজার খেলার দৃশ্য। আমরা তো অনেক ফ্রি ছিলাম, এজন্য আমরা এগুলো দেখতাম। যাকে চলে গেল, দেখার পর বললো ঠিক আছে এবার শোয়া উচিত, তুই কোথায় শুবি, রুমে না ডিঙ্কে শুয়ে পড়বি? বললো তুই রুমে যা বাবা, আমি আর উঠবো না, আমি এখন তো ডিঙ্কেই শুয়ে যাব। ও ওখানে হাত পা ছড়িয়ে দিয়ে শুয়ে পড়লো, আর আমি রুমের দিকে যাচ্ছিলাম। নানুর পাশের রুমটাই আমার জন্য সিলেক্ট করা হয়েছিল, আমিই পছন্দ করেছি ওটা। যাকে যাওয়ার পরে যে বিষয়টা ছিল, রুমে যাওয়ার পরে যে বিষয়টা ছিল, দেখলাম কি জানি মানে ওই যে মুভিতে আমরা যে খেলাধুলোগুলো দেখেছিলাম, সেই খেলাধুলার মধ্যে খুব সুন্দর সুন্দর আওয়াজ হতো, যে আওয়াজগুলো শুনলে ভালো লাগতো, ওই ধরনের আওয়াজ। তো আমি যেতেই দরজায় ফুসকি মারা মারা দেখলাম যে দরজা তো লাগানো, কিছু দেখা যায় না। হঠাৎ করে দেখলাম হালকা হালকা আলো জানালার উপরে পড়তেছে। তো জানালাটা গ্লাস দেওয়া থাকলেও পর্দা ছিল সরানো। হুট করেই আমার চোখে পড়ে গেল। আমি না খুব সুন্দর করে দেখতে থাকলাম। আরে বাপরে বাপ, বুড়ো বুড়ি হয়ে গেছে, তারা দুজন মিলে যে এত সুন্দর করে খেলা করে সেটা আমার জানা ছিল না। হ্যাঁ, মনে করো কাজ করতেছে, কাজের তালে তালে এত সুন্দর খেলাধুলা করতেছে বলাই যায় না। তো যাক, চোখটা আটকে গেল, খুব সুন্দর করে দেখতে থাকলাম। দেখতে দেখতে আমার মনে হলো যেখানে থাকা আর ঠিক নয়, আমি আসি। ও মা, মাথাটা ঘুরতেই দেখলাম সাইম আমার পাশে দাঁড়ানো। বলল আমার কানেও ভেসে এসেছিল রে, তাই আমিও চলে আসলাম। আমি বললাম মামা, ডিঙ্কি থেকে তুই কী করে বুঝতে পারলি? বলল হ্যাঁ, তোর এই আজব ঘোরাঘুরির ছায়া তো আমার উপরেও পড়েছে, এজন্য আমিও আসলাম। তারপরে এত সুন্দর করে মানে কাজ করছিল নানু, সে আর কি বলবো তোমাদের। প্রথমে ওয়াল থেকে শুরু করলো, ওয়ালের এপিঠ ওপিঠ খুবই সযত্নে মাজলো, ধুইলো, পরিষ্কার করলো। আচ্ছা, পরিচ্ছন্ন কাজ করা তো খারাপ না, এটা আমাদের সবারই শেখা উচিত এবং জানাও উচিত। যাই হোক, তো আমার আগ্রহ বাইরে গেল, আমি দেখতে থাকলাম। তারপরে ঝুলন্ত যে দুটো লকেট ছিল ওয়ালের উপরে, খুবই সযত্নে আমার নানু সে দুটো যত্ন করছিল, আর আমি দেখে চোখটা ভরে গেল, হাতটা ভরে গেল। হ্যাঁ, অন্যদিকে আমারও খুব ইচ্ছে বাড়তে থাকলো। তারপরে আমি দেখতেই থাকলাম, দেখতে দেখতে বেশ কিছুটা সময় চলে গেল। তারপরে দেখলাম আমার নানাকে নানু খুব সাহায্য করছে। সেই পিলাটাকে খুব সুন্দর করে মানে যত্ন করছে, ঘষে ঘষে মেজে আমি দেখে আরও মনোযোগ দিয়ে থাকলাম। তো বন্ধুরা, এভাবে অনেকটা সময় চলে যাওয়ার পর ফাইনালি তারা ফ্লোর মোছা কাজটাকে শুরুই করে দিল, ঠিক আছে? তো ফ্লোরটা অনেক সুন্দর করে করে আমার নানু পরিষ্কার করছে, ঘষে ঘষে মেজে খুবই অসাধারণ। যাকগে, ফ্লোর মোছা কাজে কমপ্লিট করতে করতে আমার নানু এতটাই হাঁফিয়ে গেছে যে একদম ঘেমে গেছে। তারপরে এই দৃশ্য দেখে আমি আর সাইম নিজেরাও ঠিক করে নেই, আর নয় আমরাও একটু কাজ শেখার ট্রাই করে নিই, দেখে আমরা পারি কি না। তারপরে সাইম আমাকে বলে, কী রে তোর কেমন লাগলো? আমি বললাম সত্যি রে, আমার না অনেক ভালো লেগেছে। বলল তাহলে আমরাও কাজ করি? আমি বললাম হ্যাঁ, করা যায়। তাছাড়া আমারও অনেক ইচ্ছে এই কাজটা করার জন্য, ঘর মোছা, তারপরে এভাবে ওয়ালগুলোকে ঘষে ঘষে মেজে পরিষ্কার করা, তারপরে ওয়ালে ঝুলে থাকা এত সুন্দর শোপিস কে না পরিষ্কার করতে চাইবে বল? আর
কত সুন্দর সুন্দর পিলো দিয়ে সাজানো। আয় তুই আর আমিও আমাদের ঘরটা পরিষ্কার করে নিই। এই কথা বলে ও আর আমিও চলে যাই। হ্যাঁ, আমরা দুজন সেদিন খুবই খুবই মজা করে কাজ শেখাটা শুরু করি। ফাইনালি আমরা প্রথমবারই এই ঘষা মাজা ঝুলন্ত শোপিস খুবই দারুণভাবে পরিষ্কার করি। তো ওখানে আমি 21 দিন ছিলাম। 21 দিনের মধ্যে আমরা 21 দিনই খুবই সুন্দর করে সযত্নে একে অপরকে সাহায্য করে দুজন মিলে কাজ করতে থাকি। তো কাজ করতে করতে আমার ছোট ছোট শোপিসগুলো ও অল্প কয়েকদিনেই বড় বড় বানিয়ে দিল। বিষয়টা খুবই আজব ছিল। তারপরে আমরা না এই খেলাধুলা থেকে শুরু করে মানে শয়তানি থেকে শুরু করে সেটা অনেকটা গভীরে হয়ে গেল আর খুব সিরিয়াস সম্পর্ক হয়ে গেল। যাওয়ার পর ওখানে তো 21 দিন অবস্থান করলামই, খুবই আনন্দ করেছি। সাইম ঠিক নানু যেভাবে যেভাবে কাজ করতেন বা আমরা অনেক মুভি দেখতাম, খুব সুন্দর সুন্দর মুভি দেখতাম, সেগুলোতে অনেক অনেক দারুণ দারুণ কিছু দৃশ্য ছিল। সেগুলোও আমাদের জানা ছিল, যেহেতু আমরা দুজন মিলেমিশেই দেখতাম। তাই আমাদের বাড়ির কাজ করতে কখনোই কোনো অসুবিধে হতো না। তারপরে যেদিন চলে আসার পর ওকে আমি অনেক মিস করব, ও আমাকে অনেক মিস করবে। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম। আসার পর মা বলতেছে, এখন বড় হয়ে গেছো, তোমাকে তো বিয়ে শাদি দিতে হবে। এই কথা বলে মাকে বললাম, এই ভূত তোমার মাথায় কে ঢুকালো? আমি বিয়ে শাদির জন্য একদম প্রস্তুত নই। বাবা বলতেছে, বাবারে মেয়েরা তো বাবা মার ঘরের মেহমান হয়, মেয়েদেরকে তো বিয়ে করতে পরের বাড়ি যেতেই হবে। আমি বললাম, সে দেরি আছে। এই কথা বলতে সাইম আমাকে রেখে চলে গেছে। সাইমকে ফোন করে পুরো ঘটনা আমি বলি। সাইম পরের দিন আমার চাচিকে বাড়িতে পাঠিয়ে দেয়। দেওয়ার পরে তারা বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আমার মা আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, এই বিয়েতে কি তুমি রাজি আছো? আমি তো একদম খুশিতে আত্মহারা। কে বললো আমি রাজি না? বললাম, শুধু রাজি না, এখনই চলে যাব। এই কথা শুনে আর কোনো আপত্তি নেই, তারা রাজি হয়ে যায়। তো তারপর থেকেই আমরা একসঙ্গে। তো প্রিয় বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এরকম নিত্য নতুন গল্প সবার আগে শোনার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে রেখো। আর হ্যাঁ, ইউটিউবের অনেক কড়া নিয়মকানুনের কারণে আমি তোমাদেরকে অতটা খুলে খেলে গল্প বলতে পারি না, এই জন্য তোমরা একটু বুঝে নিও। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বিদায় নিচ্ছি। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।